হ্যালো এভরিওয়ান, এডুকেশন গ্রুপের পক্ষ থেকে নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আর পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শুরু করতে যাচ্ছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যে পার্ট রয়েছে, আমরা এটা নিয়ে প্রথমে আলোচনা করব। আহ, তার জন্য আমাদের প্রথমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আইডিয়া থাকা খুবই প্রয়োজন। আবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমাদের ফ্রেজ এন্ড ক্লজ নিয়েও বিস্তারিত আইডিয়া থাকা খুবই প্রয়োজন। তো আমরা প্রথমে ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে আলোচনা করব, সাথে ক্লজের কিছু শ্রেণী বিভাগ আছে সেগুলো নিয়েও আমরা এই লেকচারে আলোচনা করব। আর এর পরবর্তী যে লেকচার হবে সেটাতে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চেনা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তার আগে আমাদের ধারণা থাকা লাগবে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে। আমরা যদি প্রথমে ফাইনাইট ভার্বের ধারণা নিতে চাই, তাহলে ফাইনাইট ভার্বের যে ডেফিনেশন এখানে দেওয়া আছে, যে কোনো বাক্যের টেন্স বা সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তন করলে যদি ভার্বটি পরিবর্তিত হয় তাহলে সেটাকে ফাইনাইট ভার্ব বলে। এখানে যে শর্তগুলো দেওয়া আছে, যে কোনো বাক্যের টেন্স, প্রথমত টেন্স পরিবর্তন করলে, আর একটা হচ্ছে সাবজেক্টের নাম্বার বা পার্সন পরিবর্তন করলে ভার্বটি পরিবর্তন হবে। আমরা যদি আমরা এক্সাম্পলের দিকে লক্ষ্য করি, তাহলে প্রথম এক্সাম্পল দেওয়া আছে আই এম পোর, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে এক্সাম্পল যেটা রয়েছে আই ওয়াজ পোর, এটা পাস্ট টেন্স আছে। এখানে টেন্স যেহেতু পরিবর্তন হয়ে গেছে, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয়ে গেছে, সেহেতু এখানে ভার্বটা এখানে এম ছিল, পরে ওয়াজ হয়ে গেছে। আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা টেন্স পরিবর্তন করার সাথে সাথে এখানে যে ভার্বটা ছিল সেটা পরিবর্তন হয়ে গেছে। আবার যদি আমরা সাবজেক্টের নাম্বার বা পার্সন এর ক্ষেত্রে দেখি, যে যদি আমরা প্রথম বাক্য যেটা ছিল যে আই এম পোর, এখানে সাবজেক্ট ছিল আই, যেটা সিঙ্গুলার নাম্বার। আর আমরা যদি 4 নম্বর এক্সাম্পল দেখি, উই আর পোর, এখানে যে উই আছে এটা প্লুরাল নাম্বার। এখানে যে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার হওয়ার কারণে এখানে প্রথমে এম ছিল, পরে আর হয়ে গেছে। এখানেও নাম্বার পরিবর্তনের কারণে করার কারণে পরিবর্তন হয়ে গেছে ভার্ব। আবার যদি আমরা 3 নম্বর এক্সাম্পল দেখি, যেখানে হি ইজ পোর আছে, এখানে প্রথম সেন্টেন্স যদি আমরা দেখি, প্রথম আর 3 নম্বরে যদি আমরা কম্পেয়ার করি, যে প্রথমে ছিল আই, যেটা ছিল হচ্ছে ফার্স্ট পার্সন, আর পরে 3 নম্বর সেন্টেন্সে হি, এটা থার্ড পার্সন। থার্ড পার্সন হওয়ার কারণেও পরিবর্তিত হয়ে গেছে, প্রথমে ছিল এম, পরে হয়ে গেছে ইজ। তাহলে এখানে যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো আসলে ফাইনাইট ভার্ব, কারণ এগুলা টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, আবার যদি সাবজেক্টের নাম্বার বা পার্সন পরিবর্তন করে তাহলে পরিবর্তন হচ্ছে। এখন যদি আমরা এখানে একটা নোট আছে, যে অল অক্সিলারি ভার্ব এন্ড অল মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ যে সকল অক্সিলারি ভার্ব আছে এবং যে সকল মডাল অক্সিলারি ভার্ব আছে, সবগুলো আসলে ফাইনাইট ভার্ব। এখন যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, যে নিচে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যদি আমরা এই অংশটুকু দেখি, আই মেক কোয়াইট গুড অমলেটস, এখানে যে মেক ভার্বটা রয়েছে, এটা আমরা যদি এটা রয়েছে আসলে পাস্ট টেন্সে। এখন যদি আমরা প্রেজেন্ট টেন্স করে ফেলি তাহলে কি হবে, যে আই, সরি, এটা প্রেজেন্ট টেন্সে আছে, যদি আমরা এটাকে পাস্ট টেন্স করি তাহলে এটা হচ্ছে আই মেড হয়ে যাবে। আবার যদি আমরা হি করি তাহলে হি মেক্স হয়ে যাবে। অর্থাৎ কি মেক ভার্বটাও টেন্সের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, আবার আমরা যদি সাবজেক্ট পরিবর্তন করি তাহলে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে মেক ভার্ব যেটা রয়েছে এটাও ফাইনাইট ভার্ব হবে। আবার যদি আমরা প্রথম অংশ দেখি, আই ক্যান কুক ভেরি ওয়েল, এখানে ক্যান রয়েছে, আমরা কি জানি ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এটা তো ফাইনাইট ভার্ব সরাসরি বোঝা যাচ্ছে। এখন যদি আমরা নন ফাইনাইট ভার্ব দেখি, তাহলে ফাইনাইট ভার্বে যা ছিল এখানে তার উল্টো, যে এটা টেন্স পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হবে না, আবার সাবজেক্টের নাম্বার পার্সন পরিবর্তন করলে ভার্বে কোনো পরিবর্তন হবে না। ফাইনাইট ভার্বের কিছু প্রকারভেদ আছে, যেগুলো আমরা দেখলে আসলে বুঝতে পারবো যে এটা আসলে নন ফাইনাইট ভার্ব কিনা। তার ভিতরে দুইটা খুবই সহজ চেনা, যেটা 1 নম্বরে যেটা রয়েছে, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে ইনফিনিটিভও বলে। এটা কোনো আমরা বাক্যে যদি আমরা দেখি টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, সেটা আসলে নন ফাইনাইট ভার্ব, আমরা দেখে বুঝতে পারবো। আবার যে 4 নম্বর যেটা আছে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটাও দেখলেও আমরা সরাসরি বুঝতে পারবো যে কোনো বাক্যে যদি হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে, সেটাও আসলে নন ফাইনাইট ভার্ব। এখানে এক্সাম্পল দেওয়া আছে, যে হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট টু প্লে, এখানে যে হ্যাভিং ফিনিশড যেটা রয়েছে, এটা ওই যে ফিনিশড যেটা রয়েছে, হ্যাভিং ফিনিশড, এটা আসলে নন ফাইনাইট ভার্ব। আবার এখানে প্রথমে যেটা রয়েছে টু লার্ন, এটাও নন ফাইনাইট ভার্ব। আর যে 2 নম্বর আর 3 নম্বর আছে, এটা বোঝার জন্য আমাদের একটু জিরান পার্টিসিপল বা এই বিষয়ে আসলে একটু ধারণা থাকা প্রয়োজন। যদি আমি সংক্ষেপে কিছু বলি, তাহলে জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে। আর সাথে পার্টিসিপল যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা সেটা ভার্ব প্লাস আইএনজি, সেটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। এখানে যে প্রথম এক্সাম্পলটা রয়েছে, যে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, এখানে যে রিডিং যেটা রয়েছে এটা জিরার্ড, কারণ এটা একই সাথে নাউনের কাজ করছে বাক্যে, আবার ভার্ব তো রিড তো একটা ভার্বই। আর তারপরে যদি আমরা দেখি, যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ এখানে কি
এখানে ঘেউ ঘেউ করা কুকুরের কথা বলছে, অর্থাৎ কি কুকুর সম্পর্কে আমাদের একটা তথ্য দিয়েছে যে কুকুর সম্পর্কে যে কোন দোষ গুণ, আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে কি জানি যে নাউনের দোষ গুণ অবস্থা এগুলো বোঝালে সেটা অ্যাডজেক্টিভ। যেখানে এটা এখানে যেহেতু বার্কিং তে কুকুরের একটা অবস্থা বুঝিয়েছে সেহেতু এটা আসলে অ্যাডজেক্টিভের কাজ করছে, অথবা এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর 3 নম্বরে যেটা রয়েছে ভার্ব প্লাস ভার্বের তৃতীয় রূপ, এটা পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয় যদি কোনো জায়গায় ভার্বের থার্ড ফর্ম থাকে এবং সেটা যদি একই সাথে ভার্ব এবং এক্সিকিউটিভের কাজ করে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল। এখানে দেওয়া আছে দ্য ইনজুর্ড ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, আহত ব্যক্তিকে হসপিটালে নেওয়া হয়েছিল। এখানে যে ম্যান ছিল আর কি, মানুষটা সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে যে সেই মানুষটা ইনজুর্ড ছিল, তবে কি নাউন সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে, নাউনের কোনো অবস্থা বোঝাচ্ছে। তাহলে এই যে ইনজুর্ড যেটা আছে এটা একই সাথে ভার্ব তো আছে, সাথে এটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করছে, তাই এটা এখানে পাস্ট পার্টিসিপল। এই চারটা নন ফাইনাইট ভার্ব। এখন আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব মতো লাগবে না, আমাদের ফাইনাইট ভার্বই লাগবে। এখন যদি আমরা ফ্রেজ আর ক্লজের দিকে যাই তাহলে ফ্রেজ ফ্রেজ সম্পর্কে কি লেখা আছে, ফ্রেজের ডেফিনিশন দেওয়া আছে এই গ্রুপ অফ ওয়ার্ড, তো একগুচ্ছ শব্দ। আর ক্লজের ডেফিনিশন যেটা দেওয়া আছে সেটা ক্লজ একটা এ গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু এখানে কিছু শর্ত অ্যাড করে দেওয়া আছে। শর্তগুলো আছে একটা সাবজেক্ট থাকা লাগবে এবং সাথে একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে, এই দুটা শর্ত অ্যাড করে দিয়ে ক্লজে এই দুটা শর্ত এক্সট্রা ভাবে অ্যাড করে দিয়েছে। এখন আমরা যদি এক্সাম্পল গুলো দেখি, আমাদের এই এক্সাম্পলটা দেখি যে টু উইন দ্য প্রাইজ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। এখানে যদি আমরা নন ফাইনাইট ভার্বের নন ফাইনাইট ভার্বে যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা দেখে আসলাম যে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম যেটা আছে এটা নন ফাইনাইট ভার্বে, যে এখানে যে টু প্লাস ভার্বের বেস্ট ফর্ম ছিল ইনফিনিটিভ। তো অতএব এটা আসলে নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব না। তাহলে এই যে অংশটা রয়েছে যে টু উইন দ্য প্রাইজ, এই পুরো অংশটা, এই অংশটা যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নেই সেহেতু এটা একটা ফ্রেজ। আর যদি আমরা তার পরের অংশ দেখি ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এখানে একটা সাবজেক্ট আছে, এখানে ইউ ইউ আছে সাবজেক্ট, সাথে মাস্ট আমরা দেখে আসলাম যে সকল মডাল অক্সিলারি ভার্ব ফাইনাইট ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে, তাইলে যে এই অংশটা আছে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এই অংশটা একটা ক্লজ। তারপর এটা যদি আমরা দেখি আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক, এখানেও যে প্রথম অংশ রয়েছে আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক, এখানেও ফাইনাইট ভার্ব নেই, সাথে সাবজেক্টও নেই, অতএব এই অংশটা একটা এই যে পুরো অংশটা এটা হচ্ছে একটা ফ্রেজ। আর যদি আমরা তারপরের অংশ দেখি হি ওয়েন্ট টু দ্য পার্ক, এখানে হি সাবজেক্টটা রয়েছে সাথে ওয়েন্ট, ওয়েন্ট ফাইনাইট ভার্ব, কারণ এটা যদি এখানে পাস্ট টেন্সে রয়েছে, যদি আমরা প্রেজেন্ট করি তাহলে হি গোস হবে, অতএব এটা পরিবর্তন হবে, অতএব এটা ফাইনাইট ভার্ব। তাই এই যে অংশটা রয়েছে এটা আসলে একটা ফ্রেজ। আর যে আর যদি আমরা প্রথম উদাহরণটা দেখি এটাও সেম ভাবে যে এখানে এখানে দুইটাই ক্লজ, কারণ এখানে যদি আমরা দেখি যে আই ক্যান্ট কুক ভেরি ওয়েল, এখানে আই তো সাবজেক্ট রয়েছে, ক্যান্ট ক্যান্ট যেটা রয়েছে এটা ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব থাকলে হবে, এমন না যে বাক্যে একটা ফাইনাইট ভার্ব আছে এবং একটা নন ফাইনাইট ভার্ব আছে তাহলে যেটা ক্লোজ হবে না, এমন না। একটা ফাইনাইট ভার্ব থাকলেই ক্লোজ হবে, সেখানে একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা কোনো বিষয় না। একটা ফাইনাইট ভার্ব আর একটা যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা ক্লোজ হিসেবে কোন হবে। এখানে যেহেতু একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে সেহেতু এটা ক্লোজ। আবার তারপরের অংশ যদি আমরা দেখি যে আই মেক কোয়াইট গুড অমলেটস, এখানেও একটা আই সাবজেক্ট রয়েছে আবার সাথে মেক ফাইনাইট ভার্ব, সেহেতু এটা একটা ক্লোজ। এখানে দুইটা অংশ দুইটাই ক্লোজ, কিন্তু তারপরে যে উদাহরণ দুইটা দেখছি এটা এক অংশ ক্লজ আর এক অংশ ফ্রেজ। এখন যদি আমরা আমাদের কিছু এখন ক্লজের কিছু শ্রেণী বিভাগ আছে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ক্লজ সাধারণত তিন প্রকারের, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যেটা আছে, প্রিন্সিপাল ক্লজ বলতে বোঝায় প্রধান, প্রিন্সিপাল বাংলা হচ্ছে প্রধান ক্লজ, প্রধান প্রধান যেটা আর কি, প্রধান বলতে যা বোঝায় আর কি যে সবকিছু উঠতে থাকবে, এমনই সেখানেও অনেকটা সেরকমই যে ডেফিনেশন যেটা দেওয়া আছে যে যে সকল ক্লজ অর্থ প্রকাশের জন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তাদেরকে প্রিন্সিপাল ক্লজ বলে। এখানে কি বলছে, বলছে যে যে ক্লজ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে হবে, যে একটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারলে হবে, কোনো ক্লজের উপর নির্ভরশীল হওয়া লাগবে না, তাহলে সেটা প্রিন্সিপাল ক্লজ হবে। আর এখানে একটা নোট দেওয়া আছে এক্সট্রা যে কখনো কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উচ্চ থাকে, এটা এইটার উদাহরণ পিছনে আছে, যখন আমরা সেখানে যাবো তখন সেটা নিয়ে আমি আলোচনা করব। আপাতত তোমরা এটা খেয়াল রাখো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো সাবজেক্ট উচ্চ থেকে তোমরা জানোই।
আর যে প্রিন্সিপাল ক্লজের এখানে আমরা যখন সিম্পল বা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখব যে যে সকল সকল সিম্পল সেন্টেন্সে আসলে প্রিন্সিপাল ক্লজ। এখন আপনারা যদি সাবঅর্ডিনেট ক্লজ যায়, সাবঅর্ডিনেটের বাংলা হচ্ছে অধীন ক্লজ, অর্থাৎ কি অধীন মানে কারোর অধীনে থাকবে, নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে না। এখন যদি আমরা এই ডেফিনেশন দেখি যে যে সকল ক্লজ তাদের অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল এবং প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, তাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এখানে টেক্সট যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল থাকবে, এটাই। আর কমপ্লেক্স সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ হয়। এখন যদি তোমরা যদি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ এই তিনটা ক্লজ সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিতে পারো, তাহলে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্সের 90% আইডিয়া পেয়ে যাবে আসলে। এগুলো আসলে পুরোপুরি একটা অপরের সাথে রিলেটেড আর কি। এখন এই যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ গঠন করার জন্য কিছু কনজাংশন দেওয়া আছে, সেই কনজাংশন গুলো এখানে তোমরা দেখো। এটা আসলে আমি একটা শর্টকাটও পরে দেখাবো, যেগুলো আসলে যেটা দিয়ে তোমরা খুব সহজে মনে রাখতে পারবা, যে আসলে কিভাবে আসলে এগুলো মনে রাখা যায় সেটা তুমি বুঝতে পারবে তখন। এখন আপাতত দেখো এটা। আর এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, এখন যদি আমরা এক্সাম্পল গুলো নিয়ে একটু দেখি, তাহলে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। আমরা আমরা পরের অংশটা দেখি, যে দ্বিতীয় অংশ যেটা আছে ইউ উইল পাস, এই অংশটা যদি আমরা দেখি যে ইউ উইল পাস এর অর্থ কি, যে তুমি পাস করতে পারবে। এটা এই যে এটা যে অর্থ রয়েছে এটা স্বাধীনভাবে এরা যে এতটুকু অর্থ প্রকাশ করা যায়, যে ইউ উইল পাস, এই এতটুকু বাক্যের এতটুকু অংশের অর্থ প্রকাশ করার জন্য কিন্তু আমাদের কোনো সাহায্য লাগছে না, বাকি অংশের কোনো সাহায্য লাগছে না। আমরা এটুকু ও সাধারণভাবে বলতে পারি যে ইউ উইল পাস, তুমি পাস করবে। কিন্তু যদি আমরা প্রথমের অংশটুকু দেখি যে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আমরা যদি শুধু এতটুকু বলি যে যদি তুমি কঠোর পরিশ্রম করো, আমরা যদি শুধু এতটুকু বলি, তাহলে কি বাক্যের অর্থ মানে এতটুকু কি আমাদের সম্পূর্ণ তো প্রকাশ পাচ্ছে? যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, এতটুকু দিলে কিন্তু পুরোপুরি অর্থ প্রকাশ পাচ্ছে না। পুরোপুরি অর্থ প্রকাশ করার জন্য আমাদের যে পরে যে অংশটুকু রয়েছে, যে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি পাস করবে, পরের অংশটুকু সাহায্য লাগছে ইউ উইল পাস, এটুকুর হেল্প লাগছে আমাদের। যদি আমরা ইফ ইউ স্টাডি হার্ড এইটুকুর অর্থ প্রকাশ করতে চাই, তাহলে যে আমাদের প্রথম যে অংশটা রয়েছে ইফ ইউ স্টাডি হার্ড, এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর যে পরের অংশটুকু রয়েছে ইউ উইল পাস, এটা প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা এতটুকুর অর্থ প্রকাশ করার জন্য আমাদের কোনো সাহায্য লাগছে না কোনো কিছু। আমরা যে দ্বিতীয় এক্সাম্পল দেখি, এখানেও যদি হি ফেইলড আ টেস্ট, সে পরীক্ষায় ফেল করেছিল, শুধু এতটুকু অর্থ আমরা স্বাধীনভাবে প্রকাশ করতে স্বাধীনভাবে এতটুকু মানে স্বাধীনভাবে এতটুকু অর্থ প্রকাশ করা যায়। হি ফেইল দ্য টেস্ট, আমরা যদি শুধু এতটুকু লিখি যে হি ফেইল দ্য টেস্ট, সে ফেল করেছিল, সে পরীক্ষায় ফেল করেছিল, এতটুকু অর্থ আমরা স্বাধীনভাবে বলতে পারছি। কিন্তু যদি আমরা প্রথমটুকু দেখি যে অলদো হি ইজ স্মার্ট, যদিও সে স্মার্ট, আমরা যদি শুধু এতটুকু বলি যদিও সে স্মার্ট, তাহলে কি আমাদের একটা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে? না, আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে তারপরে কি হবে, যে যদিও সে স্মার্ট, তারপরে আমাদের আরো শোনার ইচ্ছা থাকছে যে এরপরে কি হবে। অতএব যদি আমরা অলদো হি ইজ স্মার্ট এতটুকু বলি, তাহলে একটা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে আমরা প্রকাশ করতে পারবো না। এতটুকু অর্থ প্রকাশ করার জন্য যে হি ফেল দ্য টেস্ট, সে পরীক্ষায় ফেল করেছিল, এতটুকু আমাদের জানা খুবই দরকার প্রথমটুকুর অর্থ আমাদের সম্পূর্ণ করার জন্য। তাহলে যে প্রথম রয়েছে অলদো হি ইজ স্মার্ট, এতটুকু অংশ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা তার পরের যে অংশ রয়েছে এর উপর নির্ভর করছে, হি ফেল দ্য টেস্টের উপরে। আর তারপরে যদি আমরা কোঅর্ডিনেট ক্লজ নিয়ে একটু বলি, তাহলে এখানে যে ডেফিনেশন দেওয়া আছে দুই বা ততোধিক সমশ্রেণীর প্রিন্সিপাল ক্লজ যখন এটা কমপ্লেক্স সেন্টেন্স না, এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। এখানে আসলে একটু মিস্টেক হয়েছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এখানে কোঅর্ডিনেট ক্লজের কিছু এক্সাম্পলও দেওয়া আছে, যে এটা এগুলোর মাঝখানে কমা হবে আসলে, and or but yet otherwise not not only but also, এগুলো আসলে সাবঅর্ডিনেট ক্লজ। এগুলো দিয়ে এই কনজাংশন গুলো দিয়ে আসলে কোঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়, সরি সাবঅর্ডিনেট নো। এখন যদি আমরা এক্সাম্পল গুলো দেখি, এখানে যে ডেফিনিশনে দেওয়া আছে যে প্রিন্সিপাল ক্লজ গুলো, যে সবগুলো প্রিন্সিপাল ক্লজ থাকবে কোঅর্ডিনেট ক্লজে, প্রিন্সিপাল ক্লজ গুলোই এই যে যে কনজাংশন গুলো দেওয়া আছে এগুলো দিয়ে যুক্ত হবে। উদাহরণ আমরা দেখি, যে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে, এটা যদি আমরা দেখি, প্রথমত আছে যে এই যে ওয়ার যদি আমরা আগের অংশটুকু দেখি, যে আই শ্যাল ডু ইট নাও, আই শ্যাল ডু ইট নাও, যদি আমরা শুধু এতটুকু অংশ দেখি যে আই শ্যাল ডু ইট নাও,
আমি এটা এখনই করব। এতটুকু যদি আমি শুধু এতটুকু বলি তাহলে আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি যে আমি এটা এখনই করব। অর এর পরে যে অংশটুকু রয়েছে, অর, আই শ্যাল ডু ইট নেভার, আমি এটা কখনোই করব না। আমরা যদি শুধু আই শ্যাল ডু ইট নেভার বলি যে আমি এটা কখনোই করবো না, তা আমরা আমাদের মনের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছি। তাহলে যে দুইটা অংশ রয়েছে অরের দুই পাশে, দুইটা অংশেরই অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারছে, একে অপরের উপরে যে নির্ভরশীল করা লাগছে না। অতএব কি দুইটাই প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এখানে যে অর দিয়ে যুক্ত হয়েছে এই কারণে এটা অর দিয়ে যেহেতু এই দুই অংশ যুক্ত হয়েছে এই কারণে এগুলো আসলে সাবঅর্ডিনেট ক্লজ বলে এগুলোকে। আর তারপরের অংশ যদি আমরা ইয়েটের দুই পাশের অংশটা দেখি যে হি ইজ উইক, সে অসুস্থ, ইয়েট হিজ, এটা ওয়ার্কিং হবে, এখানে হি ইজ ওয়ার্কিং ক্লোজ হয়ে গেছে, এটা হি ইজ ওয়ার্কিং। যদি প্রথম অংশ থেকে হি ইজ উইক, সে অসুস্থ, এতটুকু যদি আমরা বলি তা আমরা অর্থ প্রকাশ করতে পারছি, আমাদের মনের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারছি। আবার যদি আমরা ইয়েটা অংশ পরের অংশ বলি হি ইজ ওয়ার্কিং, সে কাজ করছে, এতটুকু বললেও আমরা আমাদের মনের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারছি, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারছি। অতএব কি দুইটাই প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এখানে যে কনজাংশন দিয়ে দুইটা যুক্ত হয়েছে এই জন্য এরা এই দুইটাকে আসলে কোঅর্ডিনেট ক্লজ বলে।